আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে বলা হয়, আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইলে এদেশে রক্তের বন্যা বয়ে যাবে। বিস্তারিত দেখুন শিমুল খানের রিপোর্টে। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। যতক্ষণ না বাংলাদেশের জুলাইকে ধারণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আজাদির জন্য আন্দোলন করে যাব। বিক্ষোভে বক্তারা বলেন, বাংলাদেশের সকল সিদ্ধান্ত আসবে জুলাই আগস্টের যোদ্ধাদের মাধ্যমে। জুলাই মাসের 2000 শহীদ আমাদের এজন্য হয়নি যে আবার নামে বেনামে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে বাংলাদেশে আরো একটি গণহত্যার মঞ্চ তৈরি করা হবে, সেজন্য আমরা জুলাই মাসে রক্ত দেইনি। 5 আগস্টের পর বারবার প্রতিবিপ্লব করে আমাদের এই নতুন বাংলাদেশের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে, আমরা ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দেব না। দেশে আওয়ামী লীগ নামে ও নৌকা প্রতীকে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের বক্তব্য প্রত্যাহারের দাবি করেন বক্তারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ক্রান্তিকালীন এই সময়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে। এ সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি, কারণ চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচনের কোনো বিকল্প নেই। কঠিন সময় অতিক্রম করছে। আপনারা সবাই জানেন যে একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে বিতাড়িত করে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং একটা নতুন গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে, সেই প্রত্যাশা নিয়ে গোটা মানুষ, গোটা জনগণ অপেক্ষা করছে। বাংলাদেশে যে উগ্রবাদের কারণে যে সূচনা হচ্ছে, পথ দেখা যাচ্ছে, এই ধরনের কোনো উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণভাবে বিঘ্নিত করবে। আমরা যেন সেই পথে কোনো মতেই এগিয়ে না যাই। আওয়ামী লীগের অপরাধের বিচার হলে যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয়, সেক্ষেত্রে বিএনপির কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। রিজভী আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার না করে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না এমন প্রশ্ন উঠেছে, অথচ এই প্রশ্ন উঠছে না যে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা। কারা এই কাজ করেছে এটা সবাই দেখেছে। জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের কমেন্টে এ মন্তব্য লেখেন তিনি। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না এমন হ্যাশট্যাগ দিয়ে লেখা পোস্টে জামায়াত আমির লেখেন, বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। এ সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে এবং বাহিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে তিনি লেখেন, জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়। এমন মন্তব্য করে তিনি লেখেন, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আসন সমঝোতার ভিত্তিতে
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়ার খবরে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালি থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে উল্লেখ করে তারেক রহমান জানান, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পাবে। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। নাগরিকগণ ক্ষমতাশীল না হলে কোনো সংস্কারই টেকসই হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা অন্তর্দ্বন্দ্বে না জড়ায়, তাহলে আওয়ামী লীগ কখনোই আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর ফকিরাপুলে ঢাকাস্থ নৌফেল আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান মাহফুজ আলম। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ঢাকাস্থ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা অন্তর্দ্বন্দ্বে না জড়ায়, তাহলে আওয়ামী লীগ কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না বলে জানান তিনি। অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ মূলত একটি ফ্যাসিবাদী একটি অর্গান, এবং আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি। এখানে এই নিয়ন্ত্রণ, এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, আর গুড়ি উড়ে বাংলাদেশে, এই গুড়ি আর এই বাংলাদেশে উঠতে দেওয়া হবে। আওয়ামী লীগ সংস্কার ও বিচারের প্রশ্নে কোনো ছাড় নেই উল্লেখ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মাহফুজ আলম। এই বছরের শেষে ডিসেম্বর মাসে একটা টাইমলাইন দেওয়া আছে। এই ডিসেম্বর টাইমলাইনের ভিতরে নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার ঈদ ও বাজার প্রসঙ্গ। রমজানের আগে অস্থিতিশীল থাকলেও এখন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, ফলে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। যদিও চালের দাম এখনও ঊর্ধ্বমুখী, ব্রয়লার মুরগির দাম বেড়েছে কিছুটা, তবে সংকট কেটেছে ভোজ্য তেলের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি অব্যাহত রাখার পরামর্শ ভোক্তাদের। শিমুল খানের আরেকটি রিপোর্ট। অতীতের রমজান মাস শুরু হলেই নিত্য পণ্যের বাজার মূল্য থাকত ঊর্ধ্বমুখী, তবে এবার চিত্র ভিন্ন।
মাসের শুরুতে কিছুটা দাম বাড়লেও এখন স্থিতিশীল কাঁচা বাজার। মৌসুমের নতুন সবজি ঢেঁড়স এবং পটল ছাড়া প্রায় সব সবজির দাম 40 থেকে 50 টাকার মধ্যে। যদিও লেবুর হালি এখনও 80 থেকে 100 টাকা। মোটামুটি সবজির দাম এখন কমে আছে, লেবুর দামটা একটু বেশি, 80 টাকা আলি, 100 টাকা আলি। আদা রসুন পেঁয়াজ আলু এগুলো কমে গেছে একদম। তেল এখন মোটামুটি সবই পাইতেছি, সব কোম্পানি দিতেছে। সব ধরনের মাছের বাজার গেল সপ্তাহের মতোই, বাড়েনি মাংসের দামও। এখন তো 750, 720, 30, 700 এরকমই এখন চলতেছে। সামনে আসলে দাম বেশি আনবো, 50টা বাড়তে পারে। বর্তমান হিসাবে রোজার তুলনায় সব মাছের দাম হিসাবে কম আছে। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। অপরিবর্তিত রয়েছে অন্য মুরগির দাম। ছোট মুরগি ধরছে 215 টাকা, বড় মুরগির লেট ধরছে 195 টাকা। তাহলে 220 টাকার নিচে এই মুরগি কিভাবে বিক্রি করবো? ব্রয়লার মুরগির বাজারটা অনেক বেশি দামটা। ভোজ্য তেলের সংকট কাটায় স্বস্তি ফিরলেও চালের বাজারে ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে ক্রেতারা। এটার বাড়ার কারণ হলো সামনে বৈশাখ মাস, নতুন চাল আসবো, সেই হিসাবেও কিছু বাড়তে পারে। আবার হয়েছে যারা মজুদদার তাদেরও কিছু কাজ সাজিয়েছে। আমরা বেশ সাশ্রয়ী মূল্যে সবকিছু কিনতে পারতেছি। তেলের যে সংকট ছিল, তেল এখন পাওয়া যাচ্ছে। জোরদার তদারকির মাধ্যমে ভোক্তা বান্ধব বাজার দেখতে চান সবাই। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতর সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে লাচ্ছা সেমাই, গুঁড়ো দুধ, বাদাম, চিনি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। তবে গতানুগতিকভাবে বাড়েনি দ্রব্যমূল্যের দাম। এছাড়া স্বস্তি রয়েছে মশলার বাজারেও। এতে খুশি বাজারে আসা ক্রেতারা। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের সকালে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করা এবং অতিথিদের মিষ্টি পরিবেশন করা বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য। তাই ঈদ বাজারের তালিকায় বাড়তি গুরুত্ব পায় লাচ্ছা সেমাই সহ বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য। বাজার নিয়ে আমরা 100% খুশি আছি। ডাক্তার ইউনুসকে ধন্যবাদ জানাই যে বিগত 15 বছরের ভিতরে আমরা যে জিনিসে এত কম দামে পাইনি। এটা অবশ্যই ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে। আমরা চাই এই সরকার কন্টিনিউ করুক এবং আমরা সর্বতোভাবে হেল্প করতে চাই। আমরা বাবার সাথে আসছি, সেমাই কিনবো, সেমাই কিনে ঈদের দিন রান্না করে খাবো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার নেতৃত্বে এলাকায় যে কোনো ক্ষেত্রে দাম বাড়ছে এবং সব কিছুরই পণ্য সবসময় বাড়ায় রাখছে। কিন্তু এবার আমরা খুব কম দামে পাচ্ছি এবং সবাই খুব ভালোভাবে চলতে পারতেছি। দোকানিরা বলছেন বরাবরের মতো এবার বাড়তি দাম নেই। এছাড়া সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গত বছর হিসেবে এবারে বর্তমান বাজারের দাম অনেক কম। গত বছর সাদা লাচ্ছি সেমাই বিক্রি করতাম 220 টাকা, এবার এখন 160 টাকা করে। আর লাল কালারিং যেটা ওইটা ছিল 250 টাকার কাছাকাছি, এখন ছিল 180 টাকা হয়েছে। বাজারে সরবরাহ ভালো, গতবার আছে অনেক ভালো এবার। কারণ গতবার আপনার চিনির দাম বেশি ছিল, ছোলার দাম বেশি ছিল, সব কিছুর দাম গতবার আছে, এবার অনেক কিছু দাম কম। শুধু কাঠবাদামের দাম বাড়ছে, কাজু বাদাম আগের থেকে 20 টাকা 30 টাকা কমছে কেজি থেকে। গেল বছর যে চিনি 160 টাকা কেজি বিক্রয় হয়েছে তা এবার মিলছে 120 টাকায়। গেল বছরের 210 টাকার খোলা সেমাই এবার কেজিতে 50 টাকা কম। এছাড়া বাদাম, গুঁড়ো দুধ, মশলা সহ মূল্য কমেছে প্রায় সব পণ্যের। প্রতি বছর ঈদ আসে আর পরিবারে কর্তার কপালে চিন্তার ভাঁজ ফেলে বাজার মূল্য। তবে 2 দশকের সেই মিথ যেন এবার ভাঙতে শুরু করেছে। বাজারে ক্রেতারা আসছেন আর স্বস্তিতে পণ্য কিনে ফিরে যাচ্ছেন নিজ পরিবারের মাঝে। এ যেন অবিশ্বাস্য এক বাজার মূল্য দেখছেন বাজারে আসা ক্রেতারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ঈদ এলেই ঘরে ফেরা যুদ্ধে বাস বা ট্রেনের টিকিট সংগ্রহ যেন এক চিরাচরিত যুদ্ধ। তবে এবার সে যুদ্ধের চিত্রটা একটু অন্যরকম। ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কমলাপুর স্টেশনে ছিল না ভিড়। আর বাসের টিকিটও অনলাইন এবং সরাসরি 2 ভাবে কাটার সুযোগ থাকায় তেমন উপচে পড়া ভিড় নেই এবার। এদিকে শেষ মুহূর্তের ভিড় ভাট্টা এড়াতে এখনই পরিবারের নারী ও শিশুদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন অনেকে। বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্টে। আগামী 28 মার্চ থেকে ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে যাবে রাজধানী ঢাকা। এরই মধ্যে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি শেষ হয়েছে ঈদযাত্রার ট্রেন টিকিট। যদিও টিকিট ছাড়ার আধা ঘন্টার মধ্যেই সব টিকিট বিক্রি শেষ হয় প্রশ্নও আছে অনেক। দূরপাল্লার বাসে প্রতিবারের মতো এবারও অনলাইন এবং সরাসরি টিকিট কাটার সুযোগ থাকছে। বাড়তি চাপ এড়াতে অনলাইনে টিকিট সংগ্রহ করলেও অনেকে পড়ছেন ভোগান্তিতে। এসিতে আমি একটা টিকিট পেলাম, আমার ফ্যামিলির সদস্য 3 জন, তো হচ্ছে না। পরে আমি
শোভন চেয়ারে 3টে টিকিট পেয়েছি। তখন আমি এসিটা আমি রিফান্ড করতে চাইলাম, কিন্তু এখানে অ্যাপসে লেখা আছে দিস টিকিট ইজ নট রিফান্ডেবল। এদিকে ঈদযাত্রার ভোগান্তি এড়াতেই এরই মাঝে আগাম গ্রামে ফিরতে শুরু করেছেন পরিবারের নারী এবং শিশুরা। আমরা অনেক ইজিলি টিকিট পেয়ে গেছি, আমরা নগদে কেটেছি, এখানে এসে কেটেছি, কিন্তু যত ঈদ ঘনে আসবে দেখা যাবে যে ব্ল্যাকে টিকিট বিক্রি হবে, তো ওইটার দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ সবাই তো ঈদে বাড়ি যেতে চায়, কারণ ঈদের বন্ধটা আমাদের বাংলাদেশে অনেক বড় একটা ফেস্টিভ্যাল, তো ওই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তো আমার কাছে মনে হয় যে টিকিটের ব্যাপারটা আর নিরাপত্তার ব্যাপারটা এই দুটো জোরদার করলে আমাদের ঈদযাত্রাটা অনেকটা সহজ হবে। বাড়তি ভাড়ার ব্যাপারে খুব একটা আগ্রহ না কখনোই এই পরিবহনগুলো, সরকারি রেট অনুযায়ী যে ভাড়াটা আমরা তার থেকেও কম নেই। প্যাসেঞ্জার সে যে কয়জন ওঠে একদম পুরো বাসে সবাইকে একরকমের চিন্তাই করে, সে বাসে আমার হাজব্যান্ড ছিল, ঠিক আছে, তো এরকমের সিচুয়েশনের হয়, তো এইরকম সিচুয়েশনটা এড়ানোর জন্য, অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় যে বাসে এভাবে থামায় প্যাসেঞ্জার উঠানোর ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত। এবছর ব্ল্যাক এবং কালোবাজারিদের রুখতে নজরদারি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। পটুয়াখালী দুমকিতে জুলাই আগস্ট আন্দোলনে এক শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে পিরোজপুর জেলার নাজিরপুর থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত বুধবার ভুক্তভোগীর করা অভিযোগ আমলে নিয়ে এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সাকিব মুন্সিকে গ্রেপ্তার করা হয়। সিফাত এলাকা থেকে পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে পিরোজপুর জেলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। পটুয়াখালী ডিবির একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে পিরোজপুর থেকে সিফাতকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এর প্রেক্ষিতে আমরা আরও এটার সঙ্গে জড়িত যে মূল সিফাত মুন্সি, তাকে গতকাল আমাদের টিম ডিবি টিম এএসপি আমাদের বাউফল সার্কেলের নেতৃত্বে পিরোজপুরের নাজিরপুর থানা মালাকাল ইউনিয়ন থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসি। নরসিংদীর রায়পুরা উপজেলা দুর্গম চরাঞ্চল চাঁদপুরের মোহিনীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতরা হলেন আমিন মিয়া ও বাশার। নিহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেইটে এক সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি জানান। এ সময় ভারতকে ইসরায়েলের বন্ধু হিসেবে উল্লেখ করেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। রমজান মাসে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে তীব্র বিক্ষোভ হয়েছে ঢাকার বিভিন্ন স্থানে। এসব বিক্ষোভ থেকে ইসরায়েলের হামলা বন্ধ ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করা হয়। ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের মোদি আর বাংলাদেশের হাসিনা, এই তিনজন একই সূত্রে গাঁথা, তার মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দেন, বিশ্ব মুসলিম আপনাদের সঙ্গে প্রস্তুত। বিক্ষোভ থেকে ভারতকে ইসরায়েলের দোসর হিসেবে উল্লেখ করা হয়। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন হেফাজত নেতারা। এছাড়া বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল লেখাটি ফিরিয়ে আনার দাবি জানান তারা। আবার জাতীয় পাসপোর্টের মধ্যে একসেপ্ট ইসরায়েল লেখাকে আবার পুনর্বহাল করবার জোর দাবি জানায়। আপনারা আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন, উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশ আর শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নীরব দর্শকের ভূমিকা পালন করতে চায় না। এদিকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে টিএসসিতে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। আফজাল হোসাইন, মাই টিভি, ঢাকা। গত 11 মাস ধরে রাজধানীর মুগদার প্রধান সড়কটি যান চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচলের অনুপযোগী রাস্তাটি। ফলে রাস্তার ওপর বসানো হয়েছে অসংখ্য দোকানপাট। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়ম না মেনে বাড়িঘর ভেঙে রাস্তা প্রশস্ত করায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। ইউসুফ আলী রিপোর্ট।
সরকারি রাস্তা প্রশস্তকরণে জমি অধিগ্রহণ করার নিয়ম থাকলেও আওয়ামী লীগ সরকারের আমলে তা না করে অতীশ দীপঙ্কর সড়ক থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত মুগদা প্রধান সড়কের দুপাশের কয়েকশো বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। ফলে যান ও জন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। 2024 সালের এপ্রিল মাস থেকে অদ্যাবধি যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তি পোহাতে হচ্ছে মুগদা, মান্ডা, মদিনাবাগ, কদমতলা, বাসাবো, মানিকনগর, ধলপুর, সবুজবাগ, খিলগাঁও, মাদারটেক ও নন্দীপাড়া সহ আশেপাশের এলাকার বাসিন্দাদের। অফিস টাইমে সকালবেলা মানুষগুলো যে বের হবে এরকম একটা প্রসেস নাই এখানে। বৃষ্টির দিন যদি আসতেন তাহলে বুঝতেন যে এদের কি অবস্থা। যে কবে যে হবে এটা আল্লাহ জানে। দ্রুত উন্নয়ন করার জন্য আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। স্থানীয়দের দাবি, কোনো ধরনের আইনগত নোটিশ বা ক্ষতিপূরণ না দিয়েই আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে জোর করে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মেয়র আপনার এবং এলাকার কমিশনার জোরপূর্বক কোনো নোটিশ না দিয়ে বিশ্ব রোড থেকে মানে ব্রিজ পর্যন্ত দুই পাশে বাড়িঘর ভেঙে ফেলেছে। স্বৈরাচার আওয়ামী লীগ একবারে লুটে ফুটে খেয়ে গেছে। এখানে মানুষ থাকে না কি থাকে আমরা কিছুই বুঝি না। রাস্তা মেরামতে যেমন চলছে ধীরগতি, তেমনি উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ড্রেনেজ সিস্টেমের যে অবস্থা দেখতেছেন তাতে আমাদের ধরেন এখানে যত দোকানপাট ছিল সবাই ক্ষতিগ্রস্ত। কাজের মান তো একদম নিম্নমানের কাজ হয়েছে। 12,60,92,379 টাকার কাজে ড্রেন নির্মাণ করতে গিয়ে এক পাশে প্লাস্টার করে আরেক পাশ প্লাস্টার ছাড়াই মাটি দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। তাছাড়া পার্শ্ব রাস্তা থেকে প্রধান সড়কে পুরনো ও ভাঙা পাইপ লাগানোর কারণে ময়লা আবর্জনায় পরিবেশ নষ্ট হচ্ছে। জমি অধিগ্রহণ ছাড়া কেন বাড়িঘর ভাঙচুর করা হলো, এমন প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কায়জার মোহাম্মদ ফারাবি বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। আমি কি এটার ব্যাখ্যা দিতে পারি কিনা, আমি তো কোনটাই বলছি না, আপনাকে আমি যা বলো আমি বলে দিয়েছি। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, জনগণের কষ্ট দূর করতে নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত করা হবে। এখন যদি আপনি যেটা বললেন এটা বাস্তবতা তাই হলে we will take a remedial action against the contractor. দীর্ঘ 7 মাস ধরে রাস্তাটি ভাঙাচুরা অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটি মেরামত করে যান ও জন চলাচলের উপযোগী করার। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।